সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা যে ভিশন 2030 দিয়েছে, রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে এখনও আলোচনা আছে। নানামুখী ব্যাখ্যা বিশ্লেষণ আসছে পক্ষে বিপক্ষে। কি আছে এই নতুন ভিশনে, কি উপলব্ধি থেকে তারা এই ভিশনটি উপস্থাপন করলেন, এর সক্ষমতাগুলো কি, দুর্বলতাগুলো কি আছে, রাজনৈতিকভাবে এর সমালোচনা তো প্রতিদিনই হচ্ছে এবং প্রতিদিনই আমরা এর জবাবও পাচ্ছি খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়। কিন্তু বিগত নির্বাচন, সাধারণ নির্বাচন বয়কট করা একটি প্রধান দলের পক্ষ থেকে একটি ভিশন উপস্থাপনের প্রয়োজনীয়তা কেন অনুভূত হলো? কোন দৃষ্টিকোণ থেকে তারা এই প্রয়োজনটা অনুভব করলেন? ভবিষ্যৎ রাজনীতির মাঠে কি পরিবর্তন তারা মানুষকে দেখাতে চান কিংবা বয়ে আনতে চান পরিবর্তন? বুদ্ধিবৃত্তিক রাজনীতির পথে এটা কি কোনো ধরনের পরিবর্তনের সূচনার ইঙ্গিত বহন করছে কিনা, অথবা ভিশনের কার্যকর আদৌ কোনো নতুনত্ব বা গুরুত্ব আছে কিনা, এসব প্রশ্ন আছে। ভিশন বাস্তবায়নের সক্ষমতা তাদের কতখানি আছে, সে বিষয়গুলো নিয়ে আজকে জানবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী। স্বাগত আপনাকে। আমি ইতিমধ্যে অনেক লেখালেখি হয়েছে, আজকে একটা লেখা আমি পড়ছিলাম, বদিউল আলম মজুমদার লেখাটি লিখেছেন। উনি সুশাসনের জন্য নাগরিক। তো ওনার কথাটা আমি কিছুটা কোট করে নিয়ে এসেছি আপনাকে পড়ে শোনাবো বলে। উনি বলছেন যে, স্বাগত জানিয়েছেন, বলেছেন ইতিবাচক অর্থে বলেছেন যে এটা ভালো, কিন্তু একই সঙ্গে প্রশ্ন করা হয়েছে যে সদিচ্ছা এবং আন্তরিকতা নিয়ে আসলে এই ঘোষিত ভিশনটি কি বিএনপি তাদের গভীর উপলব্ধির ফসল, নাকি নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, ভোটারদের মন ভোলানোর জন্য একটা ঘুম পাড়া নিয়ে গান? এই মন্তব্য উনি করেছেন। আপনি কি বলবেন? না, আমি প্রথমে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা ভিশন 2030কে এটা পজিটিভলি নিয়েছেন এবং ওনার যে মনের যে মধ্যে যে কথাগুলো জেগেছে উনি যে পাবলিকলি প্রকাশ করেছেন, আমি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা চাই যে এই ভিশনটা দেওয়ার পর থেকেই আমরা চাই যে জনগণ এটা নিয়ে আলাপ আলোচনা হোক, এবং আলোচনার পরিপ্রেক্ষিতে যদি কোথাও কোনো পরিবর্ধনের প্রয়োজনীয়তা থাকে, সেটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বলেছেন। আমরা পাবলিক ওপিনিয়ন, জনগণের চিন্তা যদি কোনো কিছু আমরা যদি ভবিষ্যতে নিতে পারি, সেখানে কোনো অসুবিধা কিছু নাই। কারণ এটা তো গণতন্ত্র হচ্ছে জনগণের প্রত্যাশা যে তাদের চিন্তার প্রতিফলন ঘটানো এবং তাদের যে প্রত্যাশা সেটা পূরণ করুন। সুতরাং আমি বদিউল আলম মজুমদার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা আমাদের কতটুকু আমাদের সদিচ্ছা আছে, প্রশ্নটা যথার্থ এই কারণে। আন্তরিকতার ফসল কিনা, আন্তরিকতার ফসল কিনা, সদিচ্ছা আছে কিনা, কেন এই কথা বলা হচ্ছে যে কোনো অতীত অভিজ্ঞতা খুব সুখকর নয়। কারেক্ট। এবং এটা বাংলাদেশে রাজনীতিবিদদের উপর জনগণের আস্থা যে পরিমাণে থাকার কথা সেটা যে নাই, সেটা এই প্রশ্নের প্রতিফলন। 2005 সালেও আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা বর্তমানে ক্ষমতায় আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তার জোটের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী সেগুলোর প্রস্তাবের প্রতি কোনো ভ্রুক্ষেপই করেননি। হ্যাঁ, সেটা তো আওয়ামী লীগ তো করেই। এখন যেগুলো সংস্কারের কথা আপনারা বলছেন, আওয়ামী লীগ শুধু করে নাই নয়, এখন তো বস্তুত পক্ষে তারা আরও পিছিয়ে পড়েছে। মানে পুরো দেশের যে একটা প্রগ্রেসিভ রাজনীতি, যে একটা লিবারেল ডেমোক্রেসি, যে সমালোচনা কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করা হয়েছে যে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা সংস্কারের জন্য 2005-এর কথা বলা হচ্ছে এবং পার্লামেন্টে এগুলো বলা হয়েছিল। তখন তৎকালীন প্রধানমন্ত্রী, আপনার দলের নেত্রী, বিএনপি চেয়ারপারসন, সেসব প্রস্তাবনা, সেসব সংস্কারের ব্যাপারে কোনো গুরুত্ব দেননি, এটাকে বিবেচনায় নেননি। এখন আপনারা অনেকগুলো গভর্নেন্স রিলেটেড পরিবর্তন আনতে, শাসনতান্ত্রিক কিছু পরিবর্তনের কথা প্রস্তাবনা দিয়েছেন। কি উপলব্ধি থেকে আপনারা এটা দিলেন? না, এটা তো আমি প্রথমে বলি যে আমাদের যে বিএনপির জন্মলগ্ন থেকে যে বিএনপি বাংলাদেশকে একটি আধুনিক একটি বিশ্বের সামনে একটি ভিন্ন পর্যায়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি ছিল, সেটার ভিত্তিটা ছিল মূলত কয়েকটা ইস্যুতে। একটা ছিল যে উন্নয়নের রাজনীতি,
উৎপাদনের রাজনীতি এবং ব্যক্তিঘাত এর সক্ষমতার মাধ্যমে ব্যক্তিঘাত চালিত যে অর্থনীতি হবে, এগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু 19 দফা দাবি দেওয়া হয়েছিল, আপনার মনে আছে বোধহয়। এবং 19 দফা দাবির ভিত্তিতে কিন্তু বিএনপি বহুদিন দেশ শাসন করেছে এবং আপনি দেখেছেন বিএনপির শাসনামলে ব্যক্তিখাতের সক্ষমতা কিন্তু যেখানে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশ কিন্তু আজকে যেখানে এসছে, আজকে কিন্তু এর মূল কারণ হচ্ছে ব্যক্তিখাতের সক্ষমতা বাড়িয়ে বিএনপির অর্থনীতিতে একটা নতুন ধারা যোগ করেছিল। অর্থাৎ ব্যক্তিখাতের বিনিয়োগ, ব্যক্তিখাতে ব্যাংকিং, ব্যক্তিখাতে প্রত্যেকটি কাজে যে জনগণের সৃজনশীলতাটাকে বাড়িয়ে এটাকে ব্যবহার করে এটা সক্ষমতা বাড়িয়ে দেশের উন্নয়ন, সেই প্রিন্সিপাল থেকে কিন্তু 19 দফার ভিত্তিতে সেই খাল কাটা থেকে কৃষি পল্লী বিদ্যুৎ, খাল কাটার কথা বলা হয়েছে কিন্তু 19 দফার বিষয়টা ওইভাবে এসেছে। 19 দফার এক্সটেনশন তো খাল কাটা তো 19 দফায় আছে কিন্তু ওইভাবে যে আপনাদের পার্টি ফাউন্ডারের যে ভিশন, যে 19 দফার কথা বলা হয়েছিল, সেটা তো আপনাদের এই নতুন ভিশন, এটা তো বলার দরকার নাই। আমি তো সেটাই বলছি যে 19 দফার ভিত্তিটা কিন্তু রয়ে গেছে, সেই ফাউন্ডেশনের উপরে কিন্তু আমরা যেহেতু আজকে পরিবর্তিত বিশ্বে 19 দফা নিয়ে তো আমি তো সব কিছু করতে পারছি না, কিন্তু ফাউন্ডেশন কিন্তু 19 দফা রয়ে গেছে। যে পল্লী বিদ্যুৎ আইনের মাধ্যমে আজকে যে কৃষির সেচের যে হয়েছে বাংলাদেশে, কৃষির উন্নয়নটা কোত্থেকে মূল হচ্ছে সেচ প্রকল্পগুলো থেকে, সেটা ছিল পল্লী বিদ্যুৎ আইন, সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের করা। যে প্রাইভেট সেক্টর ব্যক্তি খাতের সক্ষমতা, অর্থাৎ গার্মেন্টসের যে রিফর্মসগুলো করেছে, যে কারণে গার্মেন্টস শিল্প আজকে এখানে এসছে। আপনি বৈদেশিক কর্মসংস্থান, যে বিদেশে আমাদের বাংলাদেশের মানুষকে পাঠানো, সেটাও জিয়াউর রহমান সাহেবের আমলে, সেই ধারাবাহিকতায় সেই ধারাবাহিকতায় যে কাজগুলোর কারণে, যেই সমস্ত সংস্কারের কারণে বাংলাদেশ আজকে এখানে দাঁড়িয়েছে, সেটা কিন্তু 19 দফার ভিত্তিতে হয়েছে। এবং তার আগে ছিল এটা একদলীয় শাসন, তার আগে ছিল এটা কমান্ড ইকোনমি, অর্থাৎ সরকার পরিচালিত ইকোনমি, ব্যক্তিখাতের সক্ষমতা বাড়ানো সম্ভব হয়নি। কিন্তু বিএনপি বহুদলীয় গণতন্ত্র, ব্যক্তিখাতের সক্ষমতা বাড়িয়ে ব্যক্তিখাত চালিত দিয়ে এই যে সংস্কারগুলো করেছে কৃষিখাতে, শিল্পে, ব্যবসায়, সব কিছুতে, সুতরাং সেই কিন্তু সেই ভিত্তির উপরেই কিন্তু এই আজকের এই প্রস্তাবনা, সেটা আমাদের অনেকগুলো তো ইনকর্পোরেটেড হয়ে গেছে। মানে রাজনৈতিক, আপনারা যারা সরকার চালাচ্ছেন, আজকে দ্বিতীয় মেয়াদে সরকার একটি পরিচালিত হচ্ছে, মাঝে আরেকটি সরকার গেছে, কেয়ারটেকার গভর্নমেন্ট, তো তাদের সময়ে অনেক বিষয় তো ইতিমধ্যে তো ইনিশিয়েটেড হয়ে গেছে, অনেক উন্নয়নের যে পথ নকশা আপনারা দিয়েছেন, সেখানে আপনার দৃষ্টিতে ইউনিক সামথিং, মানে অভিনব কি জিনিস আপনি এখানে যদি মোটা দাগে কিছু পয়েন্ট আপনি বলেন, ইউনিক বিষয়? না, আমি খুব আনন্দিত আপনি যে বলেছেন এগুলোর যে কন্টিনিউশন চলছে। আপনি আইসিটির কথা বলেছেন, দ্যাট হ্যাজ অলরেডি বিন থার্ড সেক্টর, আইসিটিকে আপনি বিশেষ অগ্রাধিকার খাত বলছেন। তাহলে আপনি যদি আমাকে একটু করে বলতে হয় যে ব্যবধানটা অনেক বেশি, যে আজকে দেশের আমরা 7.06 রেখে এসেছি 10 বছর আগে, এখনও কিন্তু সেখানেই তার নিচে ঘোরাঘুরি করছে। এটার কারণ হচ্ছে যে আমরা যে এটা কিন্তু এটাও চলছে, কিন্তু এটা অর্গ্যানিক ওয়েতে, যেহেতু আমরা যেটা রেখে এসেছি এটার কন্টিনিউশন হিসাবে কিন্তু 6-7 মধ্যে ঘোরাঘুরি করছে। কিন্তু তারা যে কিছু করতে পারে এটা নতুন, এটাই তার প্রমাণ। যে আজকে 10% হওয়ার কথা ছিল, ডবল ডিজিট হওয়ার কথা ছিল, আমাদের মাথাপিছু আয় আজকে 25-এর মধ্যে 5,000-এ চলে যাওয়ার কথা। কেন পারেনি আমি আপনাকে বুঝাচ্ছি। আপনি আইসিটির কথা বলছেন, তো আইসিটির বেলায় অনেক বাগাড়ম্বর আমরা শুনতেছি, প্রতিনিয়ত শুনতেছি, কিন্তু আইসিটির বাংলাদেশে বর্তমান অবস্থান কোথায়? 175টি দেশের মধ্যে 145তম অবস্থায় আমরা এখন আছি আইসিটিতে, অর্থাৎ নেপাল এবং ভুটানের নিচে আছি আমরা। এটা আমাদের বিএনপির কোনো বক্তব্য নেই। আপনারা কোথায় নিয়ে যেতে চান? আইটিইউর আমরা 1 নম্বরে নিয়ে যেতে চাচ্ছি। আমরা 2030 সনের মধ্যে আইসিটি সেক্টরটাকে দেশ সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয়ের জায়গায় আমরা নিয়ে যেতে চাচ্ছি, সর্বোচ্চ। কারণ সেই সম্ভাবনা আছে কিন্তু, এবং সেই কাজগুলো কিন্তু হয় নাই। আমি আইসিটি বেলা আপনি বলছেন একটু আইসিটি চলে গেছি আমরা, কিন্তু একটা শাসনতান্ত্রিক পরিবর্তনের ব্যাপারগুলো একটু শুরু করতে চাই। শাসনতান্ত্রিক পরিবর্তনের বেলা আপনারা কিছু কমিটমেন্ট দিয়েছেন, একটা সমালোচনা আছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্যের একটা উপলব্ধি আপনাদের মধ্যে আসছে, কিন্তু আপনারা ক্ষমতায় ছিলেন, এটা বারবারই আলোচনার মধ্যে আসছে যে এই কমিটমেন্টের উপরে কিভাবে আস্থা রাখা যায়, কিভাবে নির্ভর করা যায়। ডিউরিং ইয়োর টেনিয়ার আপনারা
বারবার ক্ষমতায় আসার পরেও যখন এটা ভারসাম্য আনার বিষয়টা উপলব্ধি করেন নাই, আলোচনা সত্ত্বেও, আকাঙ্ক্ষা সত্ত্বেও, এখন আপনারা কি পরিপ্রেক্ষিতে আপনাদের উপরে ভরসা করবে মানুষ যে আপনারা আসলে? এটা তো আমি স্বীকার করছি যে এখানে রাজনীতিবিদদের উপর জনগণের আস্থার ঘাটতি আছে, এবং সেটাকে মাথায় রেখে আমরা যদি সবসময় পেছনের দিকে তাকিয়ে কি সফলতার অভাব ছিল সেটার উপর যদি আমরা সময় বেশি নষ্ট না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে ফিউচারিস্টিক একটা রাজনীতি যদি নিয়ে আসতে পারি, এবং জনগণের প্রত্যাশা কিন্তু অনেক বদলে গেছে, মানে এই কমিটমেন্টটা অনেক সলিড এবার বলছেন দিস ইজ সলিড। এটাকে আমরা এইভাবে বলছি, এবং আমরা এটাকে বলছি এটা জনগণের সাথে আমাদের একটি সামাজিক চুক্তি। আমি টু দ্য এক্সটেন্ট অতটুকু বলছি, এটাকে কিন্তু আমরা রূপকল্প কিন্তু স্বপ্ন কিছু বলছি না, এটা বাস্তবতা, এবং এই বাস্তবতাটাকে আমরা বলছি জনগণের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামাজিক চুক্তি। ইটস এ কমিটমেন্ট হিসেবে আমরা বলছি, যাতে আমাদের জবাবদিহিতা থাকে। আমরা যদি এটা পূরণ করতে না পারি আগামী দিনে, জনগণের কাছে যাতে আমাদের জবাবদিহিতা থাকে, এই জন্য আমরা পরিষ্কারভাবে বলছি বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এটা একটা সামাজিক চুক্তি, ইটস এ কমিটমেন্ট, এবং এই কমিটমেন্ট আমরা ফুলফিল করার জন্য আমরা কাজ শুরু করেছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে একটা এডুকেশনের সেমিনার হয়ে গেছে, আমরা আইটির উপর সেমিনার করব, আমরা জুডিশিয়ারির উপর সেমিনার করব, স্বাস্থ্যের উপর সেমিনার করব, প্রত্যেকটি বিষয় যেগুলো আমাদের ভিশনে দেওয়া হয়েছে এগুলোর আমাদের ওয়ার্কিং গ্রুপ কাজ শুরু করেছে বাস্তবায়নের জন্য, এবং আমরা এগুলো বাস্তবায়ন যোগ্য বলেই আমি রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন সূচনা আপনারা করতে চাচ্ছেন আন্তরিকভাবে। অবশ্যই, দেশ তো এইভাবে চলতে পারে না। একটা দেশ, আপনি বর্তমানে আমরা কোথায় আছি আপনি দেখেন, বিশ্বের সাথে যদি আপনাকে তাল মিলিয়ে চলতে হয়, আপনাকে যদি 2030-এর মধ্যে $5,000 যদি মাথাপিছু আয় করতে হয়, 10% ডাবল ডিজিট যদি গ্রোথ করতে হয়, তাহলে আপনাকে তো কতগুলো একবারে মৌলিক পরিবর্তন আপনাকে আনতে হবে, বিগত দিনের চেয়ে অনেক বেটার পরিবর্তন আনতে হবে। সেই মৌলিক পরিবর্তনগুলো আমরা বলেছি যে একটা লিবারেল ডেমোক্রেটিক সোসাইটিতে জনগণের ভোটাধিকার, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, তারপরে আপনার আইনের শাসন, মানবাধিকার, হ্যাঁ মানবাধিকার এবং সুশাসন, এইগুলো তো ইটস এ মাস্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটি রেইনবো নেশন। আমরা কেন বলছি? একটা সমতার ভিত্তিতে দেশ চলতে হবে, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত নাগরিকের কিন্তু সমান অধিকার থাকতে হবে, এটার বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এই জন্য আমরা বলছি রেইনবো নেশন। যারাই ক্ষমতা থাকুক তাদের দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে সমস্ত ক্ষমতা, এখন এখানে কোনো ক্ষমতার ভারসাম্য নাই। আমরা এটা বিবেচনায় এনে আগামী দিনে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর একটা প্রস্তাব রেখেছি। আমরা উচ্চকক্ষের কথা বলেছি, যেটা পাবলিক ডোমেইনে আলোচনার জন্য নিয়ে আসতে বলেছি। এটা বাংলাদেশের জনগণের ভিশন হলে তো আপনারা বিষয়টাকে তো একটা কনক্লুশনে যেতে পারতেন। কনক্লুশনে যাওয়ার জন্য আমরা পাবলিক ডোমেইনে নিয়ে আসছি, কারণ এগুলোতে কতগুলো বড় বড় বিষয়ে কিন্তু একটা জাতীয় ঐক্যের প্রয়োজন, ঐক্যমতের প্রয়োজন। এটা কিন্তু গণতন্ত্রের, যদি আপনি বিশ্বাস করেন, আপনি তো জনগণের উপর সব চাপিয়ে দিতে পারবেন। পার্টি ওয়েবসাইটে দিয়ে দিতে পারতেন আপনারা ভিশন দেওয়ার আগে, যে আপনারা আলোচনা করুন। না, এটা তো অলরেডি না, এটা তো আমরা আলোচনা এখন করতে পারি, অসুবিধা কিছু নেই। উনি তো 1 বছর আগে আমাদের ইয়েতেই বলেছেন, আমাদের কাউন্সিলে বক্তব্যে বলেছেন, এবং আমরা এটা ডোমেইন আলোচনা নিয়ে আসবো। এটা কিন্তু আমাদের ভিশনে বলেছি, এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে, পাবলিক ডোমেইনে যাবে, আলোচনা হবে, এবং জাতীয় ঐক্যমত যদি সৃষ্টি হয় আমরা উচ্চকক্ষে যেতে কোনো আমাদের অসুবিধা নাই। তারপরে আপনার এখানে সংবিধানের যে বিষয়গুলো আছে, অনেকগুলো অগণতান্ত্রিক বিষয় সংবিধানে সংযোজিত হয়েছে। তার মধ্যে একটি যদি আমি আপনাকে এক্সাম্পল দিই, সেটা হচ্ছে সংসদ বহাল রেখে নির্বাচন। কোনো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটা হয় না। আজকে ব্রিটেনে নির্বাচন হচ্ছে এই মুহূর্তে, 26-27 দিন পরে ব্রিটেনের নির্বাচন হতে যাচ্ছে, তারা কিন্তু পার্লামেন্ট। আপনারা এটা বাতিল করবেন এটা তো বলেননি, আপনারা বলছেন কন্ট্রোভার্সিয়াল এই বিষয়গুলোকে আপনারা বিবেচনা রিভিউ করবেন। না, এগুলো অ্যামেন্ডমেন্ট হবে, এগুলো বলেছি আমরা, সুনির্দিষ্ট কমিটমেন্ট। গণভোট আপনারা ফিরিয়ে আনবেন, অবশ্যই গণভোট ফিরিয়ে আনবো। তারপরে আপনার পার্লামেন্ট, এই যে সংসদ বহাল রেখে হতে পারে না, এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না, কোনো পার্লামেন্টারি প্রক্রিয়া হতে পারে না। আজকে ব্রিটেনের সংসদ কিন্তু তারা কিন্তু ইয়ে করেছে, বাতিল। এখন এই মুহূর্তে সংসদ কিন্তু তারা কি বলে, নট ইন সেশন, ডিসলভ। সংসদ ডিসলভ করা হয়েছে এই কারণে যে তাইলে তো আপনার লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না।
একজন এমপি অথবা মন্ত্রী অবস্থায় সে একটা নির্বাচন করছে, আরেকজন সাধারণ নাগরিক হিসেবে নির্বাচন করছে। সেই জন্য আমরা এগুলো বাতিলের কথা বলেছি। এবং রেফারেন্ডাম, গণভোট, আপনি গণভোট হচ্ছে পার্লামেন্টারি যে কোনো ডেমোক্রেসির এটা হচ্ছে মৌলিক একটা পিলার। কারণ হচ্ছে আপনি যদি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলেন, আপনাকে মৌলিক বিষয় যেগুলো জাতির জন্য গুরুত্বপূর্ণ আপনাকে জনগণের ভোটারদের কাছে ফিরে যেতে হবে, নাগরিকদের কাছে ফিরে যেতে হবে। এই জন্য আমরা কিন্তু ক্ষমতায় গেলেই দলগুলো এইসব কমিটমেন্ট থেকে ডিপার্ট করে, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা আপনি বারবারই এটা একটা কনসার্ন যে আপনারা কথাই বলছেন যে আপনারা গণতন্ত্রের কথা বলছেন বারবার, কিন্তু আমাদের এভরিডে ডেমোক্রেসিতে কিংবা আমাদের পার্টি ডেমোক্রেসিতে সেটার চর্চা কতটুকু আছে? না, পার্টি ডেমোক্রেসি হাউ ক্যান ইউ রিলাই আপন মানে পিপল কীভাবে ফ্রম বোথ এন্ড, আমি কোনো সব দলমত যে কোনো দলের বিষয়ে বলছি যে সেখানে দলগুলো দেশের গণতন্ত্রের কথা মুখে বলছে কিন্তু নিজের দলীয় চর্চার মধ্যে তারা কতটা আছে? না, এটা কথা হচ্ছে আমি আমরা কথা হচ্ছে বিগত, আমরা যদি এখন প্রত্যেক কিছুতে বিগত দিনে ফিরে যাই তাহলে তার রিফর্মস করা সম্ভব হবে না, নতুনত্ব আনারও কোনো সুযোগ নেই। আমাদের এইসব অনুধাবন করেই তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আপনি যখন রাষ্ট্রীয় ব্যাপারে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন, আপনি যখন প্রধানমন্ত্রীর ক্ষমতা একটা ভারসাম্য থাকবে, সংসদ সঠিকভাবে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। না, ঠিক আছে, সেটাও ঠিক। এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যে বিএনপিতে চলছিল তা তো না, আমাদের তো অনেক জায়গায় নির্বাচনের মাধ্যমে আমাদের ডিস্ট্রিক্ট কমিটিগুলো হয়েছে, আবার কোনো কোনো জায়গায় সম্ভব হয় নাই, কারণ এগুলো তো আবার একটা চলমান প্রক্রিয়া। এই ভিশন নিয়ে আপনারা দলের কোন কোন ফোরামে আলোচনা করেছেন? এটা ভিশন নিয়ে আপনার দলের মিড লেভেলে বা তৃণমূল লেভেলে ভিশন সম্পর্কে তাদের মতামত সংগ্রহ করেছেন? না, এটা তো স্বাভাবিকভাবে সবার একটা দলের মধ্যে যখন বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা যখন আলোচনা করি, এই যে জিনিসগুলো উঠে আসে, যেগুলো আমরা যে এই অনুধাবন কিন্তু আমাদের খালি শীর্ষ নেতৃত্বে থাকলে তো চলবে না, আমাদের দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মধ্যে এটা ফিল্টার ডাউন করতে হবে। কারণ এটা হচ্ছে সবাই কিন্তু ফিল করে দেশে একটা গুণগত পরিবর্তন আসা দরকার। একেবারে তৃণমূল থেকে শুরু করে সবাই ফিল করে, কিন্তু আমাদের রাজনৈতিক যে কালচার, যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। আপনি প্রশ্নগুলো সঠিকভাবেই করছেন, এবং বেরিয়ে আসার জন্য আমি এটা বলছি যে এটা আমাদের সামাজিক চুক্তি কমিটমেন্টে আমরা এই জন্য বলছি আমরা এখান থেকে ব্যাকআউট করার কোনো সুযোগ নেই। পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং পাবলিক আন্ডারটেকিংস কমিটি আমরা বলছি দুটো এটা বিরোধী দলকে অফার করা হবে। সাথে সাথে আমরা বলছি যে এই যে ককাসের কালচার আমাদের দেশে নাই, যে ব্যাক বেঞ্চাররা কিন্তু খুবই নেগলেক্টেড কিন্তু বাংলাদেশের পলিটিক্স, হ্যাঁ, খুবই নেগলেক্টেড। এবং এই জন্য আমরা বলছি যে ব্যাক বেঞ্চারদের একটা তাদের ভিউজটা যাতে সামনে চলে আসে, এই জন্য আমরা ককাসের কথা বলছি, ব্যাক বেঞ্চার্স ককাস। এগুলো তো গুণগত পরিবর্তন। কারণ আপনি যদি পার্লামেন্টে যদি আপনার ফাংশন না করে প্রপারলি, আপনার যদি প্রাইম মিনিস্টার্স অফিস যদি ডিক্টেটোরিয়াল অফিস হয়ে যায় ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, তাহলে তো যেই ডেলিভারির কথা আমরা বলতে যেগুলো আমরা করার কথা বলছি কিন্তু এগুলো আমরা করতে পারবো না। আমাকে কিন্তু শুরু করতে হবে একেবারে টপ অফিস থেকে রিফর্মস সংস্কার করে, পার্লামেন্টারি রিফর্মস, কনস্টিটিউশনাল রিফর্মস এবং সোশ্যাল রিফর্মস অ্যান্ড ইকোনমিক রিফর্মস আছে। এইগুলো আপনাকে মেজর রিফর্মসের পার্টিতে আপনারা 3G'র কথা বলেছেন, গুড পলিসি, গুড গভর্নেন্স অ্যান্ড গুড অ্যাডমিনিস্ট্রেশন। গুড অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কি পরিবর্তন আমরা দেখি যে প্রশাসন মানেই সবসময় এক ধরনের। অ্যাবসলিউটলি কারেক্ট। এবং আমি এখানে আমরা বলেছি, আপনি ওখানে দেখবেন যে ইনস্টিটিউশনস, প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস হয়ে গেছে, একেবারে সিস্টেম্যাটিক্যালি ধ্বংস হয়ে গেছে। আপনার ইনস্টিটিউশনটা হচ্ছে যে আপনি যদি একটা বই আছে, আমি বলি হোয়াই দ্য নেশনস ফেইল, এই বইতে আছে যে একটা নেশন ফেল করার পেছনে যে মূল কারণ হচ্ছে যেই দেশে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায় সেই দেশের কিন্তু ফেল হওয়ার চান্স সবচেয়ে বেশি। এবং আপনি যদি প্রতিষ্ঠানগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি, প্রফেশনালি, পার্টির বাইরের লোকজনকে রেখে প্রফেশনালি ইন্ডিপেন্ডেন্ট চালাতে না দেন, তাহলে কিন্তু আপনি যতই নীতিমালা করেন, আমরা যে নীতিমালার কথা এখানে বলছি, এগুলো কিন্তু এক্সিকিউট করা সম্ভব হবে না। কিন্তু এগুলোর জন্য তো ধরেন আপনি একটা সোশ্যাল কন্ট্রাক্ট বলছেন যে জনগণের সঙ্গে একটা সামাজিক চুক্তি, কিন্তু এটা কি মনে করেন না এখানে সেই ডাক বা ভিশনের মধ্যে যে সব দলমতকে, যে রেইনবো নেশনের কথা বলেছেন, এগুলো এক্সিকিউট করার জন্য একটা জাতীয়ভাবে একটা ডায়ালগ, একটা এক ধরনের পার্টনারশিপ দরকার। এটা কোনো একক দলের পক্ষে অনেক পরিবর্তন আছে যেগুলো একক দলের পক্ষে করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত একটা জাতীয়ভাবে একটা ঐক্যমত তৈরি না হয়। ঐক্যমত তৈরি তো হতেই হবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই জুডিশিয়ারির ব্যাপারে। আমি এখানে জুডিশিয়ারি যদি আমি বলি যে রুল অফ ল যদি আপনি চান দেশে, কোনো দেশে,
তো আপনার জুডিশিয়ারি তো কাজ করতে হবে। তাহলে জুডিশিয়ারি বলে কি হচ্ছে বর্তমানে, আপনি তাহলে জুডিশিয়ারি হাইয়েস্ট কোর্টে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট দেবে সেটা তো একটা স্বচ্ছতা থাকতে হবে। তাহলে আমরা বলেছি এটা একটা সিলেক্ট কমিটি এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে গঠন করবেন এবং ইমপিচমেন্ট যেটা এখন সংসদে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে তো জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স থাকছে না, এটাও তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে আপনাকে করতে হবে। সুতরাং এই যে বিচার ব্যবস্থায় যে আলোচনাগুলো আছে, যে অধস্তন আদালত যেগুলো আছে, এগুলো আজকে এক্সিকিউটিভের নিয়ন্ত্রণে আপনার। সুতরাং এখান থেকে যদি বেরিয়ে আনতে হয় তাহলে আপনি সুপ্রিম কোর্টের সচিবালয়ের অধীনে এই অধস্তন কোর্টগুলোকে নিয়ে আসতে হবে। তারপরে আপনি নিম্ন আদালতে যে আমরা পাইলট বেসিসে আমরা বলছি যে জুরি সিস্টেম, নিম্ন আদালতের অনেক কমপ্লেইন আছে, জুরি সিস্টেমে আমাদেরকে যেতে হবে। তারপরে বিশেষ ক্ষমতা আইন 1974 বাতিল করতে আমরা বলছি, বারবারই বলা হচ্ছে, বারবার না, এটা আমরা বলছি। এটা যদি আপনি বাতিল না করেন আপনি ফান্ডামেন্টাল রাইটস কোনোদিনই ফিরিয়ে আনতে পারবেন না। আমরা যে দাবিগুলো করছি, যে কমিটমেন্টটা করছি, এগুলো তো কনসিস্টেন্ট হতে হবে। আপনি ইন আইসোলেশনে দুইটা সংস্কার করলেন এবং 3টা বাইরে রেখে দিলেন, তাহলে কিন্তু আপনি আইনের শাসন আসবে না। আপনি পার্লামেন্টের বেলা যদি আপনি দুইটা যদি আপনার সংস্কার করলেন কিংবা অ্যামেন্ডমেন্ট করলেন, 3টা বাইরে রাখলেন, আপনি কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা যেটা বলছি সেটা আসবে না। প্রাইম মিনিস্টার্স অফিসে আপনি যদি ব্যালেন্স অফ পাওয়ারে যদি ইট ইজ এ ইনক্লুসিভ সব কিছু মিলিয়ে যদি না করেন হোলিস্টিক্যালি, এটা কিন্তু কাজ করবে না। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, একটা বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ভিশন 2030 আপনার একটা গার্ড ফিলিং আর কি, যদি সে ধরেন আপনারা এটা দিয়েছেন, এটা ক্ষমতায় যান বা না যান, এটা আপনাদের দৃষ্টিভঙ্গি, তাই না? কত পার্সেন্ট অ্যাচিভেবল, মানে ইন দ্য কোর্স অফ টাইম, যখন আপনারা এতে কত পার্সেন্ট আপনারা যে রূপকল্পটা দিয়েছেন, কত পার্সেন্ট আপনারা এই স্বপ্ন অ্যাচিভ করা সম্ভব? 2030-তে আমি একটা কথা বলি এখানে, আমরা কিন্তু ভিশন কথাটা ইউজ করলো, আমরা কিন্তু মিন করছি বাস্তবায়ন। ওকে, আমরা স্বপ্ন বলছি না এটা, আমরা কিন্তু এটা কেউ এখানে স্বপ্ন দেখে নাই, কেউ রূপকল্প আমি বলছি না, আমরা বলছি এটা ভিশন বলে আমরা এটা বাস্তবায়ন যতটুকু সম্ভব আমরা অতটুকু বলেছি। এবং আমাদের দেশে যে রিসোর্স আছে, আমাদের যদি সদিচ্ছা থাকে, আমাদের যদি আমরা জাতীয়ভাবে আমরা যদি জাতি হিসাবে যদি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই সমস্ত রিফর্মসের বাইরে আপনি গিয়ে এটা সম্ভব হবে না। এগুলো তো শাসনতন্ত্রে কিছু পরিবর্তনের কথা বললেন, গভর্নেন্সের কথা বললেন, অ্যাডমিনিস্ট্রেশনের কথা বললেন, ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিষয়গুলো অনেক আসছে, কিন্তু আমাদের দেশে ইনক্রিজিংলি দি গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার ইজ গ্রোয়িং। আপনারা এটা সবসময় দেখা যায় যে আপনার মুক্তবাজার অর্থনীতিতে ধনী গরিবের বৈষম্যটা যেইভাবে কমিয়ে আনার কথা, যেভাবে কনভিকশন থাকার কথা গভর্নমেন্টসগুলোর, আপনি একজন বিজনেস ব্যাকগ্রাউন্ড লিডার, পলিটিক্যাল লিডার, আপনার কাছে কি মনে হয় যে ইকোনমিক ফ্রন্টে সাধারণ মানুষের জীবনযাত্রার মধ্যে পরিবর্তন আনা এবং সেখানে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে আপনাদের কোনো কি পরিকল্পনা এখানে উঠে এসেছে? আপনি কিন্তু খুব ভালো, এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা মনে করি যে প্রবৃদ্ধি কতটুকু হলো, তারপরে জিডিপির সাইজটা কত বড় হলো, কিন্তু এটা তো একটা দিক আছে, কিন্তু আসলে এটার সুফল সাধারণ মানুষ পাচ্ছে কিনা, এই জন্য আমাদের ভিশনে কিন্তু স্পষ্টভাবে কতগুলো জিনিস বলা হয়েছে। আমাদের এটা আমরা মাথায় রেখেছি যে সম্পদ বন্টনের একটা বিষয় আমাদেরকে সিরিয়াসলি চিন্তা করতে হবে। যে কারণে আপনি দেখবেন এখানে আমরা যে ইয়েটা করেছি সামাজিক নিরাপত্তা বেষ্টনী, এটার মধ্যে কিন্তু কতগুলো খুবই রেভলিউশনারি কিন্তু প্রপোজাল আছে। যেমন আপনি পেনশন ফান্ড, যারা বেসরকারি খাতে চাকরি করে তাদের কিন্তু কোনো পেনশন নেই, এই লোকগুলো কিন্তু তাদের বার্ধক্য জীবনে খুবই কষ্টের মধ্যে পড়ে যায়। এইখানে আমরা কিন্তু একটা পেনশন ফান্ডের সুযোগ রেখেছি, যেখানে সরকারও কন্ট্রিবিউট করবে, তারা কিছু কন্ট্রিবিউট করবে এবং তাদের বার্ধক্যে যাতে কোনো রকমের আর জীবনযাপনে কোনো অসুবিধা না হয়। এবং প্রতিবন্ধীদের আমরা বিনা ভাড়ায় যাতায়াতের জন্য সরকার সাবসিডি, এটা বিনা ভাড়ায় সম্পূর্ণ প্রতিবন্ধী যারা আছে তারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে। মুক্তিযোদ্ধাদের বেলায় বাস, ট্রেন এগুলো যাতায়াতের জন্য আমরা অর্ধেক ভাড়ায় আমরা বলেছি। এবং স্বল্প আয়ের জন্য যারা আছে, যারা কিন্তু এগুলো যারা স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য রেশনিং প্রথা না, কিন্তু একটু আগে যেটা বলছিলাম, এর অনেক কিছু তো এগুলো চলমান প্রক্রিয়া,
এবং এটার জন্য তো 2030 সাল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না। না না, এগুলো তো 2030 মধ্যে সমাপ্ত হবে। এগুলো তো চলমান প্রক্রিয়া। যেমন ছেলে মেয়েদের জন্য স্নাতক শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা। কারণ আপনি যদি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে হয়, এটা দুইটা দিক, একটা হচ্ছে সামাজিক দিক, একটা হচ্ছে আপনার হিউম্যান রিসোর্স মানব সম্পদ যদি উন্নয়ন করতে হয়, আপনি একটা শিক্ষিত জাতি করতে হবে। তারপরে আপনার মানে রিপিং কি বলে বেনিফিট অর ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তো বললে তো হবে না। আমরা এই মেজারগুলো আমরা কেন নিচ্ছি? আমি আপনাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কারণে কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে 5% জিডিপি বিনিয়োগের কথা বলছি, এখন মাত্র 2% নিচে, এগুলো 5% চলে যাচ্ছে। আমরা স্বাস্থ্য খাতে 5% কথা বলছি, জিডিপির বিনিয়োগের কথা বলছি। সেটা এখন যে 2% থাকে 2030 তো 5% চলে যেতেই পারে না। হ্যাঁ, 5% হলে তো জিডিপির 5%, আপনার জিডিপি তো বাড়তে থাকবে। তো জিডিপির 5% যদি আপনি খরচ করতে পারেন, আপনার যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যে মানব সম্পদ উন্নয়নের কথা বলছেন, সেটাই একমাত্র সম্ভব 5% যদি আপনি বিনিয়োগ করেন। এখন আপনি দেখেন আজকে মানব সম্পদ উন্নয়নের ইন্ডিকেটরে আমরা কোথায়? আমরা 139 নম্বরে, বাংলাদেশ 139 নম্বরে বিশ্বে। কারণ আমরা সেই বিনিয়োগটা করি নাই। আমরা মানব সম্পদ ডেমোগ্রাফিক ডিভিডেন্টের জন্য যে বিনিয়োগটা করি নাই বলে আজকে বাংলাদেশ থেকে $5 থেকে $6 বিলিয়ন আমাদের দেশের বাইরে চলে যাচ্ছে। কারণ হচ্ছে বিদেশিরা এসে সেই কাজগুলো এখানে করছে, রিভার্স রেমিটেন্স হচ্ছে। তা আমাদের ওখান থেকে যদি বাদ দেন, আমাদের রেমিটেন্স তো অর্ধেক হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সুতরাং আপনাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড করতে হলে শিক্ষা, স্বাস্থ্যে যে ধরনের অ্যালটমেন্ট, যে বিনিয়োগ করতে হবে, সেটা আমরা পরিষ্কারভাবে বলেছি। এবং মানব সম্পদ উন্নয়ন আমাদের একেবারে সবচেয়ে বেশি, এখানে সবচেয়ে বড় প্রায়োরিটি। একটি প্রশ্ন করতেই চাই এই প্রসঙ্গে, যে আপনারা যে উচ্চ মধ্যমায়ের দেশে চলে যেতে চান এই সময়, কিন্তু বাংলাদেশে কি মনে হয় না যে আপনাদের গভর্নেন্স চ্যালেঞ্জের পাশাপাশি, সব কিছু মিলিয়ে গভর্নেন্স চ্যালেঞ্জের পাশাপাশি সন্ত্রাস বা ধর্মীয় উগ্রবাদ একটা বড় চ্যালেঞ্জ? এটার ব্যাপারে আপনাদের বক্তব্য এখানে আছে সংক্ষেপ? হ্যাঁ, এখানে আমরা বিস্তারিত বলেছি। এবং আপনাকে সেটা প্রথমে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে সব কিছুর পিছনে আপনি শুধু খালি হার্ড পাওয়ার দিয়ে যদি সন্ত্রাসবাদ দমন করতে চান, সেটা পারবেন না। হার্ড পাওয়ার তো আছে, কিন্তু আপনি সফট পাওয়ারের মধ্যে যেটা হচ্ছে কি সলিউশন, সফটওয়্যারের মধ্যে হচ্ছে আপনাকে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে দেশে, আপনাকে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে, আপনাকে মানবাধিকার ফিরিয়ে আনতে হবে, আপনাকে গণমাধ্যমের স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, আপনাকে সামাজিক একটা পরিবেশ, রাজনৈতিক পরিবেশ যদি সৃষ্টি না করেন, আপনি শুধুমাত্র হার্ড পাওয়ারের মাধ্যমে এটা সমাধান করতে পারবেন না। একটা হচ্ছে আপনার দারিদ্র্য বিমোচন, যেটা মানব সম্পদ, যেটা আমরা বলছি, যে আমরা অনেকগুলো সুযোগ এখানে দিচ্ছি। আজকে দেখেন, আপনি যদি মানুষকে তার দারিদ্রতার বাইরে আনতে না পারেন, সেটা কিন্তু আবার আপনার সিকিউরিটিতে আপনার যেটা সমাধান হবে না। কারণ হচ্ছে, সেই কারণে আমরা কিন্তু স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে যে বিনিয়োগটা করছি, এটা কিন্তু ডিভিডেন্ড দেবে একটা সময়। এবং আমরা কিন্তু এই যে স্বাস্থ্য সেবার কথা আমি আপনাকে একটা বলি, ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রত্যেকটি বাংলাদেশের নাগরিকের জন্য একজন ডাক্তারের সাথে সে নিবন্ধিত হবে তার এলাকায়, এবং যে কোনো মুহূর্তে তার অসুস্থতার কারণে সে কিন্তু বিনামূল্যে এই নিবন্ধিত ডাক্তারের সাথে তার এলাকায় ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতে পারবে। 50 ধরনের ওষুধ বিনামূল্যে পাবে। এই যে একটা লোক, তার সুস্বাস্থ্য যদি আপনি নিশ্চিত করেন, তার শিক্ষা যদি আপনি নিশ্চিত করেন, তার সামাজিক যে তার পিছিয়ে পড়া লোকগুলো, জনগোষ্ঠী, মহিলাদের ব্যাপারে আমি বলবো, তাদের যদি আপনি সামনে নিয়ে আসতে পারেন, যারা আমাদের এই সংখ্যালঘুরা আছে, তাদেরকে যদি আপনি সামনে নিয়ে আসতে পারেন, তাদের জন্য, সকলের জন্য আমাদের কিন্তু এই ভিশনের মধ্যে প্রত্যেকের জন্য একটা বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। এবং আপনি এই যে নিরাপত্তার কথা বলছেন আজকে, নিরাপত্তা শুধুমাত্র হার্ড পাওয়ার দিয়ে আপনি বাড়িতে আপনি হামলা করে, হত্যা করে, এটা কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারবেন। কিন্তু যতক্ষণ আপনি সফট পাওয়ারের মাধ্যমে জনগণকে একটা পরিবেশ দিতে না পারবেন দেশে, সেই পরিবেশে সমস্ত জনগণকে সম্পৃক্ত থাকতে হবে নিরাপত্তা কার্যক্রমের সাথে। এটা কিন্তু কোনো একমাত্র হার্ড পাওয়ার দিয়ে সম্ভব হবে। একটা আলোচনা আছে যেগুলো আপনি সুন্দর করে বলছেন, ভিশনগুলো এক্সপ্লেইন করছেন, খুবই ভালো। কিন্তু যেমন 2008-এ
বর্তমান সরকার আওয়ামী লীগও তারা কিন্তু একটা দিন বদলে সনদ দিয়েছে এবং সেখানে যখন ভিশনের কথা বলা হয়, রূপকল্প দেওয়া হয় বা লং টার্ম লক্ষ্য অবজেক্টিভসগুলো সেট করা হয়, তখন এগুলো সব কিছুই আলোচনার মধ্যে আছে, একটা কম্পাইলেশন। কিন্তু এর পজিটিভ সাইডটা কি? মানে এই ধরনের একটা ভিশন দিলে, রাজনৈতিক দলগুলো দিলে, এটা মানে মানুষের মধ্যে কি প্রণোদনা এটা তৈরি করবে, কি আলোচনা তৈরি করছে বলে আপনার মনে হয়? না, প্রণোদনা হচ্ছে যে আমরা যে জনগণের যে প্রত্যাশার, তার একটা প্রতিফলন তো আপনার চিন্তায়, আপনার পরিকল্পনায় থাকতে হবে। একটা জনগণের তো একটা প্রত্যাশা আছে। এই যে আজকে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো হচ্ছে জনগণের প্রত্যাশার পূরণ হচ্ছে না। যেমন জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এটা তো বিরাট একটা মানসিকভাবে এটা চাপে আছে। আজকে যদি তার নাগরিক অধিকারগুলো থেকে সে বঞ্চিত হচ্ছে, এটার মধ্যে একটা চাপে আছে। আপনি যদি এখানে ফ্রি করে দেন সমাজকে, একটা লিবারেল ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করে দেন, আপনি যদি বিনিয়োগের মাধ্যমে এই যে ডেমোগ্রাফিক ডিবেটের আমাদের যুব সমাজকে আপনি তুলে নিয়ে আসেন, আপনি যদি যারা সংখ্যালঘু আছে তাদের যে একটা চিন্তার, তাদের যে সমস্যাগুলি আছে সেইগুলোকে আপনি অ্যাড্রেস করার জন্য রিসোর্স মোবিলাইজেশন করবেন এবং পলিটিক্যাল উইল থাকতে হবে, পলিটিক্যাল ডিসিশন থাকতে, পলিসি থাকতে হবে। আজকে সুতরাং আপনাকে একটা সার্বিক পরিস্থিতির সৃষ্টি করতে হবে। শুধুমাত্র আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে সবকিছু করতে পারবেন না, আবার পলিটিক্যাল উইল দিয়েও করতে পারবেন না। এটা হচ্ছে সবকিছু মিলিয়ে একটা কমিটমেন্ট ফর এ পলিটিক্যাল পার্টি, যেটা জিয়া রহমান সাহেবের যে কমিটমেন্ট ছিল আমরা দেখেছি। বাংলাদেশকে উনি কিন্তু একটা আধুনিক দেশে পরিণত করতে পেরেছিলেন। 19 দফার মাধ্যমে আমরা অনেকটা এগিয়ে এসেছি, কিন্তু আমরা সবকিছু করতে পারিনি। আমাদের বিগত দিনের যেখানে যে জায়গাগুলোতে আমরা করতে পারি নাই, সেগুলোকে মাথায় রাখছি। সাথে সাথে বিশ্বে যে বড় ধরনের পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটাকে আমরা একসাথে এনে আমরা এটা দিয়েছি এবং এটা আমরা মনে করি বাংলাদেশ এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, বিশ্ব পরিবর্তন হয়ে গেছে। আপনি শুধুমাত্র পলিটিক্যাল রেটোরিক্স দিয়ে আপনি কিন্তু মানুষের মন জয় করতে পারবেন না। আপনার কি প্ল্যান, প্রোগ্রাম, আপনার চিন্তা ভাবনা, এটার বাস্তবায়নের জন্য আপনাকে জনগণের সামনে পরিষ্কার করে বলতে হবে আপনি আগামী দিনে কি করবেন, সেটাই আমরা করেছি। এটাকে কি পলিটিক্যাল রেটরিকের বাইরে কিছু মনে করা যায় কিনা, যে আপনারা ক্ষমতায় বা আপনারা ভবিষ্যতে প্রতিহিংসার রাজনীতি পার্সু করবেন না? এটা কি রাজনৈতিক কথা মালা? না, আমরা একেবারেই কথা মানা না। আপনারা দেখছেন, আমরা এই যে বর্তমানে যে প্রেক্ষাপট, গণতন্ত্রহীন প্রেক্ষাপট, প্রতিনিয়ত গুম, খুন, হত্যা মামলা, জেলের শিকার হচ্ছে আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত। আমরা কিন্তু এইরকম একটা পরিবেশের মধ্যেও আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনীতি করে যাচ্ছি। আপনারা লক্ষ্য করবেন, আমাদের রাজনীতিতে পুরোপুরি নিয়মতান্ত্রিক একটা ইতিবাচক রাজনীতি আমরা করছি এখন। আমাদের আমরা নির্বাচন কমিশনের উপর আমরা যে প্রস্তাবনাটা রেখেছি, এটার উপর অনেক কাজ করে কিন্তু প্রস্তাবনা করেছে আলোচনার জন্য। এই ইতিবাচক রাজনীতি নেতিবাচক হবে না, এই কমিটমেন্ট কি এখানে আছে? হ্যাঁ, এটাই আমি বলছি যে আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা আমাদের ইতিবাচক রাজনীতির মাধ্যমে নেতিবাচক রাজনীতিকে পরাজিত করতে চাচ্ছি। নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে স্বৈরতান্ত্রিক রাজনীতিকে সামাজিক চুক্তির কথা বললেন, কিন্তু আপনাদের কমিটমেন্ট থেকে ডিপারচারের কোনো আশঙ্কা আছে? কোনো আশঙ্কা নাই। আমি তো এটা বলছি, আমি তো এটাকে আমি স্বপ্ন বলছি না, রূপকথাও বলছি না। আমি বলছি এটা বাস্তবায়নের জন্য করা হয়েছে এবং এটা আমাদের সোশ্যাল কমিটমেন্ট। আমরা এটাকে সামাজিক চুক্তির পর্যায়ে নিয়ে গিয়েছি। মানুষ এটাকে এখন আমি যেটা আপনি যেটা প্রশ্ন করছেন, রাজনীতিবিদদের উপর জনগণের আস্থার যথেষ্ট ঘাটতি আছে। এই প্রেক্ষাপট থেকে আমরা এটাকে বাস্তবায়নযোগ্য কিছু বিষয় এবং এটাকে আমরা সামাজিক চুক্তির পর্যায়ে নিয়ে গেছি এই কারণে যে আমরা জনগণের কাছে জবাবদিহি হব। এখান থেকে যদি আমরা পিছিয়ে পড়ি, আমরা যদি ফেল করি, আমরা জনগণের কাছে জবাবদিহি হব। এই কারণে আমরা এটাকে বাস্তবায়নযোগ্য একটা ভিশন দিয়েছি এবং এটাকে আমরা সোশ্যাল কন্ট্রাক্ট বলে আমরা এটাকে সোশ্যাল কন্ট্রাক্ট হিসাবে আখ্যায়িত করি। ওকে, অনেকে বলছেন যে এই ডকুমেন্টটাতে রাজনৈতিক সংস্কার কিংবা শাসনতান্ত্রিক সংস্কারের প্রসঙ্গ যখন আসে, তখন আপনারা অনেকদিন ধরে বলে আসছিলেন যে মানে ইমিডিয়েট চ্যালেঞ্জেস যেগুলোর কথা বলেন, যে একটা নির্বাচন সময়কালীন সরকারের কথা আপনারা বলে আসছেন অনেকে, সেটার কোনো রূপরেখা এটার মধ্যে তো পাওয়া গেল না। না, আমরা তো আমরা বলেছি নির্বাচনকালীন সরকারের উপর আমরা একটা পূর্ণাঙ্গ প্রস্তাবনা দিচ্ছি। পূর্ণাঙ্গ, হ্যাঁ, না নির্বাচন, এটা তো বিষয়ের মধ্যে তার নির্বাচন
নির্বাচনকালীন সরকারের প্রস্তাবনা তো ভিশনে দেওয়া যাবে না, এটা তো একটা পূর্ণাঙ্গ প্রস্তাব আসবে। কারণ এটা তো আর ভিশনের মধ্যে দিলে তো এটা তো আলাদা একটা চ্যাপ্টার হয়ে যাবে, বিশাল চ্যাপ্টার হয়ে যাবে। এটা আমরা তো বারবার বলে আসছি, আমরা এটার উপর পূর্ণাঙ্গ একটা প্রস্তাবনা দিচ্ছি। যেভাবে আমরা নির্বাচন কমিশনের শক্তিশালীকরণের ব্যাপারে যে প্রস্তাবনা দিয়েছি, নির্বাচনকালীন সরকারের উপর আমাদের একটি পূর্ণাঙ্গ প্রস্তাব আসছে, জাতির সামনে আমরা দেব। কিন্তু আমরা এখানে ইঙ্গিত দিয়েছি যে যে গণতান্ত্রিক পরিবেশ, একটা লিবারেল ডেমোক্রেসি দেশে না থাকলে দেশ সামনের দিকে এগোতে পারবে না। এবং লিবারেল ডেমোক্রেসির মূল যে যে বেসিস, সেটা হচ্ছে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশীদারিত্বমূলক নির্বাচন, যার মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে নির্দ্বিধায়, যার প্রতিফলন নির্বাচনী ফলাফলে করবে, নির্বাচিত একটি সংসদ হবে, সরকার হবে। এটা তো আমাদের বিষয়ে বলা হচ্ছে। বাট নির্বাচনকালীন সরকারের উপর আমাদের পূর্ণাঙ্গ প্রস্তাবনা। আমরা প্রায় শেষ দিকে, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমরা দেখছি যে আপনাদের এই প্রস্তাবনার মধ্যে 37টা বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। 37টা বিষয়ের উপর আপনারা 265টার মতো প্রস্তাব দিয়েছেন। আপনার লাস্ট 1-2 মিনিটসের মধ্যে আপনি বলেন যে এই ভিশনটার মাধ্যমে আসলে মানে জাতির কাছে আপনারা কি বার্তা দিতে চেয়েছেন? না, আমরা যেটা জাতির সামনে যেটা বলেছি, একটা সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি হিসাবে যেটা আমরা বলেছি জাতির কাছে, যে বাংলাদেশের দৈনন্দিন জীবনে একটি জাতি এবং একটি দেশের যে 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 প্রশ্নগুলো আছে, যে জনগণের মনে যে প্রশ্নগুলো উঠে আসে তাদের প্রতি দৈনন্দিন জীবনে দেশ এবং জাতিকে নিয়ে, এটার উপর আমাদের পরিকল্পনা কি, এবং আমরা পরিকল্পনাটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছি এখানে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 ঘন্টা ধরে বক্তব্য রেখেছে। এই কারণে অনেকে বলেছেন এটা দীর্ঘ বক্তৃতা দিয়েছেন, এই কারণে দিয়েছেন কথাগুলো ওনার মুখ দিয়ে যাতে জনগণ শুনে, ওনার কাছ থেকে যাতে শুনে, এবং এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নযোগ্য বলে আমরা এগুলোর উপর কাজ করে, আমরা এখানে কত টাকা বাজেট লাগবে, আমাদের অন্যান্য সংস্কারগুলো কি কি করতে হবে, আমাদের সংবিধানে কি পরিবর্তন আনতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলো যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, যে কি বলে কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশনগুলো আছে, এগুলো কি পরিবর্তন আনতে হবে, অন্যান্য প্রতিষ্ঠানে কি পরিবর্তন আনতে হবে, এবং আমাদের কালচারাল কি পরিবর্তন আনতে হবে জাতি হিসাবে, পলিটিক্যাল কি পরিবর্তন আনতে হবে, এগুলো সব কিছু মিলিয়ে আমরা এই প্রস্তাবনাটা রেখেছি। আলোচনা চলতে থাকবে। অবশ্যই আমরা তো জাতির সামনে এটা প্রস্তাবনা রেখেছি। এরপরে যদি আরো কোনো মতামত থাকে, যেমন আমরা তো 2 কক্ষ বিশিষ্ট যে প্রস্তাবনাটা আছে, এটা কিন্তু আমরা পাবলিক ডোমেইনে যাবে, এটা ডিসকাশনে আসবে কিন্তু, এবং আমরা আশা করছি এটার উপর যে সিদ্ধান্ত হবে সেটা আমরা বাস্তবায়ন করব। কারণ আমরা আশা করছি এটা কিন্তু অনেকেরই অনেক দিনের একটা চিন্তা, যে একটা সোবারিং এফেক্ট আনার জন্য একটা দ্বিতীয় কক্ষ দরকার আছে। সুতরাং আমরা প্রস্তাবনায় রেখেছি জাতির যে প্রত্যাশা, আমরা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। $5,000 আয়ের রাস্তা আপনারা করে দেবেন, এবং শুধুমাত্র মাথাপিছু $5,000 নয়, আমরা যে ভিশন দিয়েছি এটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে বিধায় এটার উপর আমরা কাজ করে আমরা নিজেরা কনভিন্সড হয়েছি, নিশ্চিত হয়েছি যে 2030-এর মধ্যে এই ভিশন বাস্তবায়ন করা সম্ভব। কারণ আমাদের সেই অভিজ্ঞতা আছে, আমাদের দলের মধ্যে সেই যোগ্যতা আছে, এবং বিগত দিনে আমি তো বলেছি যে আমরা 7.06 রেখে এসেছি 10 বছর আগে। এটা আজকে 10% হওয়ার কথা, হয়নি, কিন্তু আমাদের সেই যোগ্যতা আছে, এবং আমরা বিএনপি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে পরিণত করার জন্য শহীদ জিয়াউর রহমান সাহেব যেখানে রেখে গেছে, আমরা সেখান থেকে সামনের দিকে যাচ্ছি। বিগত দিনে যে ঘাটতিগুলো ছিল সেগুলোও আমরা মাথায় রেখেছি। ধন্যবাদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ভিশন 2030 নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হলো স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। কথা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটি আপনি অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com।